নয়া বিশ্বব্যবস্থায় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ। ২১ শতকের দ্বিতীয় দশকের শেষের দিকে এসে একটি নয়া বিশ্বব্যবস্থা বিকশিত হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, বড় দেশগুলোর সাথে বাণিজ্য যুদ্ধ, যুক্তরাষ্ট্রের ভূমিকাকে যেমনি বিতর্কিত করেছে, ঠিক তেমনি চীনের আর্থিক ভিত্তি অনেক শক্তিশালী হওয়ায় বিশ্ব রাজনীতিতে চীনের প্রভাব বাড়ছে। চীনের এই প্রভাব ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে যেমনি চিন্তিত করেছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের চিন্তাও চীনকে নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরকে তার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাথে একত্রিত করে এর নামকরণ করেছে ইন্দো প্যাসিফিক। বাংলাদেশ এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে নতুন একটি রাজনৈতিক তথা সামরিক অক্ষ গড়ে তুলছে, যা চীনের স্বার্থকে ক্ষুণ্ণ করতে পারে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হচ্ছে। আয়তনের দিক দিয়ে বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র হলেও, সাম্প্রতিক সময়গুলোতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। সুতরাং, যে নয়া বিশ্বব্যবস্থা বিকশিত হচ্ছে, তাতে করে এশিয়া প্যাসিফিক ভারত মহাসাগরীয় রাজনীতিতে বাংলাদেশের একটা অবস্থান থাকবেই। শক্তি। বাংলাদেশ এখন নেক্সট 11-এর অন্তর্ভুক্ত। অর্থাৎ, যে 11টি দেশ আগামীতে শিল্পোন্নত দেশ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, বাংলাদেশ তার অন্তর্ভুক্ত। 2024 সালের আগেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হবে। আনটার দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ রিপোর্ট 2016-তে মন্তব্য করেছে। তৈরি পোশাক, বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান, জিডিপি প্রবৃদ্ধি 6-এর 21 উপরে ধরে রাখা ইত্যাদি কারণে বাংলাদেশকে এখন একটি সফট পাওয়ার হিসেবে গণ্য করা যায়। এটা বিবেচনা করেই চীনের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী 2016 সালে ঢাকা ঘুরে গেছেন। বাংলাদেশ তাদের গুরুত্বপূর্ণ অংশীদার, এই মেসেজটাই তারা দিয়ে গিয়েছিলেন। ফলে যেহেতু আগামী দিনগুলোতে এশিয়া প্যাসিফিক ভারত মহাসাগরীয় রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সে কারণে বাংলাদেশের গুরুত্ব বাড়বে। এই ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে, যা এই অঞ্চলের রাজনীতিতে অনুঘটক হিসেবে কাজ করবে। 1. ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক। 2. ভারত-চীন সম্পর্ক এবং 3. বাংলাদেশের সাথে এই তিনটি দেশের সম্পর্ক। আমরা যদি গত 10 বছরের বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পর্যালোচনা করি তাহলে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করব। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ঝুঁকে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর ও চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর প্রমাণ করে বাংলাদেশ একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। তবে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বারবার আলোচনা হয়েছে। এই আলোচনাটি বেশি গুরুত্ব পেয়েছে 2006 সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবার পর। ওই সময় ভারত তার দুটো পুরনো দাবি আবার উত্থাপন করে। এই দুটো দাবি ছিল ভারতকে ট্রানজিট প্রদান ও চট্টগ্রাম পোর্ট ব্যবহার করতে দেওয়া। যদিও ওই সরকার এ সংক্রান্ত কোনো চুক্তি স্বাক্ষর করেনি, তবে ঢাকা-কলকাতা রেল চলাচল চালুর ব্যাপারে চুক্তি হয়েছিল এবং ওই সময় পরীক্ষামূলকভাবে একটি ট্রেনও চলেছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড ফখরুদ্দীন আহমদ এপ্রিলে 2007 নয়াদিল্লিতে চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।
সাফটা চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশ থেকে 60 লাখ পিস শার্ট আমদানি করার একটি চুক্তি স্বাক্ষর করেছিল গত সেপ্টেম্বরে 2007। কিন্তু অন্যান্য সমস্যার সমাধানের ব্যাপারে কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি এখনো। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বাংলাদেশ কর্তৃক আন্তঃএশীয় রেল যোগাযোগ চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত। এশিয়ার দেশগুলো পর্যায়ক্রমে ইউরোপের সঙ্গে যোগাযোগ স্থাপনই আন্তঃএশীয় রেল যোগাযোগ চুক্তির মূল লক্ষ্য। এর ফলে এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বাড়বে। এই চুক্তির আওতায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে মিয়ানমারমুখী 3টি রেলওয়ে রুট বাংলাদেশের ওপর দিয়ে যাবে। 1 নম্বর রুটটি পশ্চিমবঙ্গের গেদে থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং বের হবে চট্টগ্রামের দোহাজারী দিয়ে গুন্দুমে, মিয়ানমার। রুটটি হচ্ছে গেদে, পশ্চিমবঙ্গ, ভারত, দর্শনা, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী যমুনা সেতু জয়দেবপুর আখাউড়া চট্টগ্রাম দোহাজারী গুন্দুম। 2 নম্বর রুটটি পশ্চিমবঙ্গের সিঙ্গাবাদ থেকে রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং বের হবে চট্টগ্রামের দোহাজারী দিয়ে মিয়ানমারে। রুটটি হচ্ছে সিঙ্গাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত, রাজশাহী, বাংলাদেশ, ঈশ্বরদী যমুনা সেতু জয়দেবপুর আখাউড়া চট্টগ্রাম দোহাজারী গুন্দুম। 3 নম্বর রুটটি বাংলাদেশে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের রাধিকাপুর দিয়ে। বের হবে গুন্দুম হয়ে মিয়ানমার। রুটটি হচ্ছে রাধিকাপুর, পশ্চিমবঙ্গ, ভারত, দিনাজপুর, বাংলাদেশ, ঈশ্বরদী যমুনা সেতু জয়দেবপুর আখাউড়া চট্টগ্রাম দোহাজারী গুন্দুম, মিয়ানমার। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য, জনযোগাযোগ এবং পর্যটন বাড়াতে আন্তঃএশীয় রেল যোগাযোগ উন্নয়নের উদ্যোগ নেয় জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশন, ইউএনএসকাপ। চুক্তিতে এশিয়ার 32টি দেশের সই করার কথা। 2006 সালের 10ই নভেম্বর দক্ষিণ কোরিয়ার বুসান সম্মেলনে এশিয়ার 18টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। সবগুলো দেশ চুক্তিতে স্বাক্ষর করলে 81,000 কিলোমিটার রেলপথ আন্তঃসংযোগের আওতায় আসবে। এসকাপ সূত্রে জানা যায়, আন্তঃএশীয় রেল যোগাযোগ চুক্তিটি কার্যকর হলে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড মিয়ানমার ভারত পাকিস্তান ইরান ও তুরস্ক পর্যন্ত ট্রেন যোগাযোগ সম্ভব হবে। তুরস্ক থেকে ইস্তাম্বুল হয়ে রেলপথ ইউরোপে প্রবেশ করবে। অপর রুটটি চীন কোরিয়া মঙ্গোলিয়া রাশিয়া হয়ে কাজাকিস্তান পৌঁছবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, চুক্তিটি কার্যকর করতে হলে আরও একটি চুক্তি সইয়ের প্রয়োজন হবে। ওই চুক্তির বদৌলতে এশিয়ার দেশগুলোর মধ্যে ট্রেন চলাচল করবে। তবে আন্তর্জাতিক রেল রুট চুক্তি পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিও সই করতে হবে। প্রাপ্ত তথ্যে জানা যায়, আন্তঃএশীয় রেল রুটের আওতায় ভারতের অভ্যন্তরে 180 কিলোমিটার, মিয়ানমারের অভ্যন্তরে 135 কিলোমিটার, চীনের অভ্যন্তরে 630 কিলোমিটার রেলপথ। 23 নেই। এছাড়া চীন ও মিয়ানমারের সঙ্গে সংযুক্ত করতে 202 কিলোমিটার রেলপথ নতুন করে করতে হবে। এরপরই দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। ইতোমধ্যে যেসব দেশ চুক্তিতে সই করেছে সেগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, কাজাকিস্তান, লাওস, মঙ্গোলিয়া, নেপাল, চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, উজবেকিস্তান ও ভিয়েতনাম। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির নেতৃত্বাধীন বিগত জোট সরকারের 2001-2006
সময়ে এশীয় মহাসড়ক এবং আন্তঃএশিয়া রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশকে জড়িত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সময়ের যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছিলেন, এই রেলপথ করতে দিলে ভারত ট্রানজিট পাবে। তাছাড়া এটা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই বাংলাদেশ এ ধরনের চুক্তি সই করবে না। প্রথম আলো, 6ই মে 2007। তবে ভারত ইতোমধ্যে ট্রানজিট সুবিধা পেয়েছে। বাংলাদেশের ভেতর দিকে ভারতের 7 বোন রাজ্যগুলোতে এখন পণ্য যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের 2001-2006 আমলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। আর তা হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পূর্বমুখিতা। পূর্বের দেশগুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে উপেক্ষিত ছিল। এই প্রসঙ্গে মিয়ানমারের কথা উল্লেখ করা যায়। মিয়ানমার বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ এবং মিয়ানমারের গ্যাস ও তেল আমাদের উন্নয়নে যথেষ্ট কাজে লাগতে পারে। কিন্তু গত 47 বছর এই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক একরকম উপেক্ষিত ছিল। বেগম জিয়ার সময়সীমায় মিয়ানমারের সাথে সম্পর্ক কিছুটা উন্নত হয়। বেগম জিয়ার সময়সীমায় কুনমিং উদ্যোগ এর কথা শোনা যায়। কুনমিং চীনের ইউনান প্রদেশের রাজধানী। চট্টগ্রাম থেকে কুনমিং এর বিমানপথ মাত্র 1 ঘন্টার, ব্যাংককের সাথে বিমানপথে যে দূরত্ব, তার চাইতেও কম। তাই চীন 2001 সালে চীনের ইউনান প্রদেশ, মিয়ানমার, ভারতের পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য ও থাইল্যান্ডকে নিয়ে একটি উপ-আঞ্চলিক সহযোগিতার প্রস্তাব করে। কিন্তু জোটটি ওই সময় গঠিত হয়নি। কেননা ভারতের আগ্রহ এখন 10 সদস্য বিশিষ্ট আসিয়ানের দিকে। ভারত কুনমিং উদ্যোগের পরিবর্তে মেকং গঙ্গা সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। নভেম্বরে, 07, ভারত আসিয়ানের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এর ফলে 2012 সালের মধ্যে 24 আসিয়ানভুক্ত দেশে ভারতের রফতানির পরিমাণ গিয়ে দাঁড়ায় $2,300 কোটি। 2005 সালে এই রফতানির পরিমাণ ছিল মাত্র $800 কোটি। বাংলাদেশের পূর্বমুখী পররাষ্ট্রনীতির উদ্দেশ্য একটাই, তা হচ্ছে আসিয়ান বাজারে প্রবেশ করা। জোট সরকারের আমলে এ লক্ষ্যেই বাংলাদেশ আসিয়ান আঞ্চলিক ফোরাম, ARF, এর সদস্যপদ পেয়েছিল। নিয়ম অনুযায়ী আসিয়ান এর সরাসরি সদস্য হওয়া যায় না। সদস্যপদ পেতে হলে প্রথমে ARF এর সদস্য হতে হবে। তারপর ডায়ালগ পার্টনার, তারপর সদস্যপদপ্রাপ্তি। ভারত ইতোমধ্যে ডায়ালগ পার্টনারের সম্মান পেয়েছে। বাংলাদেশ এ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। জোট সরকারের আমলে ARF এর সদস্যপদপ্রাপ্তি ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য বড় ধরনের সাফল্য। উল্লেখ্য, বাংলাদেশ 1994 সালে প্রতিষ্ঠিত ARF এর 26তম সদস্য হয়েছে। ARF এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে। এতে 10টি আসিয়ান সদস্য রাষ্ট্র, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম, 10টি আসিয়ান ডায়ালগ পার্টনার, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, EU, ভারত, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্র, একটি আসিয়ান পর্যবেক্ষক, পাপুয়া নিউগিনি, এবং উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান, পূর্ব তিমুর ও সদ্য যোগ দেওয়া বাংলাদেশ রয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে 2017 সালে মিয়ানমারের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হলেও এর আগে বাংলাদেশ মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নের যে উদ্যোগ নিয়েছিল, তা যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। কেননা মিয়ানমারে প্রচুর জ্বালানি সম্পদ রয়েছে এবং অদূর ভবিষ্যতে এই সম্পদ দিয়ে বাংলাদেশ তার জ্বালানি সংকটের একটা সমাধান খুঁজে পেতে পারে।
একটা পরিসংখ্যান দিলে জিনিসটি বুঝতে আমাদের সহজ হবে। দেশটির জ্বালানি পরিকল্পনা বিভাগের মহাপরিচালক মিয়ানমারের ইনস্টিটিউট অফ সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ আয়োজিত এক সেমিনারে মিয়ানমারের জ্বালানি মন্ত্রী সম্পদের একটি বিবরণী দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, দেশের অভ্যন্তরের ভূগর্ভে 50 কোটি 80 লাখ ব্যারেলের অধিক এবং উপকূলবর্তী সমুদ্রে 10 কোটি 8 লাখ ব্যারেল অশোধিত তেল মজুদ আছে। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন দেশের 16টি কোম্পানির সঙ্গে তাদের উপকূলবর্তী সমুদ্রে তেল উত্তোলনের ব্যাপারে চুক্তি হয়েছে। অন্যদিকে সমুদ্রে মিয়ানমারের প্রচুর গ্যাস রিজার্ভ। 25 রয়েছে। মিয়ানমার সমুদ্রের 3টি ব্লক ছাড়া স্থলভাগে দেশটির আরও 19টি ব্লক রয়েছে। সমুদ্রের 3টি ব্লকে 18.012 টিসিএফ এবং অপর 19টি ব্লকে 89.722 টিসিএফ গ্যাস মজুদ আছে। 2005-06 অর্থবছরে মিয়ানমার 7.962 মিলিয়ন ব্যারেল অশোধিত তেল উৎপাদন করে এবং 11.45 বিসিএম গ্যাস উত্তোলন করে। গ্যাস রফতানি করে বছরে দেশটি প্রথম কোটি মার্কিন ডলার আয় করছে। ইতোমধ্যে পার্শ্ববর্তী থাইল্যান্ডের সাথে গ্যাস রফতানির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2011 সালে ওই গ্যাস রফতানি করা সম্ভব হয়েছে। মিয়ানমারের গ্যাস এখন পাইপলাইনের মাধ্যমে চীনের ইউনান প্রদেশও যাচ্ছে। প্রসঙ্গত বলা ভালো যে, মিয়ানমারের গ্যাসের ব্যাপারে ভারত আগ্রহ দেখিয়েছিল, বাংলাদেশের উপর দিয়ে পাইপলাইনের মাধ্যমে। কিন্তু জোট সরকার 2001-2006 তাতে রাজি হয়নি। চীনের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এখন মিয়ানমার মেটাচ্ছে। মিয়ানমারের গ্যাস যাচ্ছে ইউনান প্রদেশে। ভারত একসময় উত্তর পূর্বাঞ্চল দিয়ে পাইপলাইনের মাধ্যমে সরাসরি মিয়ানমারের গ্যাস নিতে চেয়েছিল। এ ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছিল। পরে ভারত পিছিয়ে যায়। সুতরাং, জোট সরকারের আমলে মিয়ানমারের সাথে সম্পর্ক আরও গভীরতর করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল, তা ছিল নিঃসন্দেহে সময় উপযোগী। তবে মিয়ানমারের সাথে সম্পর্ক বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে 2017 রোহিঙ্গা প্রশ্নে রাখাইন রাজ্যের বাসিন্দা দুদেশের মাঝে সম্পর্কের ক্ষেত্রে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী, স্থানীয় উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ায় আন্তর্জাতিকভাবেও তাতে নানা প্রতিক্রিয়া দেখা যায়। প্রায় 10 লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। নতুন করে যারা এসেছে, 2017 তাদের প্রত্যাবাসনের ব্যাপারে একটি চুক্তি হলেও এবং জানুয়ারিতে 2018 প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার কথা থাকলেও তা থমকে আছে। এর মধ্যে দিয়ে মিয়ানমারের সাথে সম্পর্কের কিছুটা হলেও চির ধরেছে। 2018 সালের জুলাই মাসে বাংলাদেশে ঘুরে গেছেন জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের উপর চাপ বাড়ানোর কথা বলেছেন। বাংলাদেশে জোট সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে যায়। আর ওই বিপুল ঘাটতি ভারত ব্যবহার করে তার স্বার্থে। জোট সরকারের সময় ভারতের পক্ষ থেকে ট্রানজিট ও চট্টগ্রাম বন্দর 26 ব্যবহার করার দাবি বারে বারে ওঠে। ব্যবহার করার দাবি বারে বারে ওঠে। ক্ষমতা ছেড়ে দেবার কয়েক মাস আগে বেগম জিয়া নয়াদিল্লি সফর করলেও দেশের মাঝে বিরাজমান সমস্যাগুলোর ব্যাপারে কোনো সমাধান হয়নি। বরং ওই সময় 2001-06
ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও ব্রহ্মপুত্র থেকে ভারত কর্তৃক পানি প্রত্যাহারের কথা শোনা যায়। এর আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন ঐকমত্যের সরকার তাদের 5 বছরের টার্ম শেষ করে গত জুলাই 2001-এ। 1996 সালের 23শে জুন শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার গঠিত হয়েছিল। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটিকে শেখ হাসিনা সরকার যথেষ্ট গুরুত্ব দিয়েছিল, যে কারণে আমরা দেখতে পাই 1996 সালের শেষ দিকে ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টনের ব্যাপারে একটি 30 বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ভারতে আশ্রিত পাহাড়ি শরণার্থীরা বাংলাদেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশ ভারতের সঙ্গে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি আর নবায়ন করেনি। 1972 সালের 19শে মার্চ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এবং 1997 সালের 19শে মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। কোনো পক্ষ থেকেই চুক্তিটি নবায়ন করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যদিও চুক্তির 11 নং ধারায় বলা হয়েছিল দুটো দেশ ইচ্ছে করলে চুক্তি নবায়ন করতে পারবে। চুক্তি নবায়ন না করে আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছিল। ফারাক্কা সমস্যা সমাধানের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার 1996 সালে ভারতের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তিটি করে আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা পূরণ করেছিল। ওই চুক্তিটির বৈশিষ্ট্য ছিল: 1. এটি 30 বছর মেয়াদী ও 2. শুকনো মৌসুমে বাংলাদেশ 35,000 কিউসেক পানি পাবে। কিন্তু চুক্তিটি বিতর্কের ঊর্ধ্বে ছিল না। বিশেষ করে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি চুক্তিটির বিরোধিতা করেছিল। বলা হয়েছে 1977 সালের চুক্তির চাইতে বর্তমান চুক্তিতে বাংলাদেশ কম পানি পাবে। 1977 সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ অবশ্য ছিল, যা 1996 সালের চুক্তিতে নেই। 1996 সালের চুক্তিতে কলকাতা বন্দরের জন্যে 40,000 কিউসেক পানি নিশ্চিত করা হয়েছিল, যা 1977 সালের চুক্তিতে ছিল না। চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানি পাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। সাবেক আওয়ামী লীগ সরকারের পানি সম্পদ মন্ত্রী একবার সংসদে স্বীকার করেছিলেন চুক্তি অনুযায়ী বাংলাদেশ পানি পায়নি। ভোরের কাগজ, 11 জুলাই 1997। ভারত অবশ্য তখন স্বীকার করেছিল হিমালয়ে বরফ না। 27 গলায় গঙ্গায় পানি কম পাওয়া গেছে। তবে 1977 সালের চুক্তির পর আর কোনো চুক্তি ছিল না। এক্ষেত্রে একটি চুক্তি হয়েছিল, এটা ভালো কথা। চুক্তির ফলে ভারতের একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অন্যান্য নদীর পানি বণ্টনের ব্যাপারে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ভারত হয়ে বাংলাদেশে প্রবহমান নদীর সংখ্যা 54টি। ভারত শুধু গঙ্গার পানি বণ্টন নিয়েই সমস্যার সৃষ্টি করেনি, বরং একই সঙ্গে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বণ্টনের ব্যাপারেও বিতর্ক আছে। ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পরিচিত। প্রাপ্য তথ্যে দেখা যায় ভারত অভিন্ন 25টি নদীর 40টি স্থানে বিভিন্ন ধরনের অবকাঠামো, যেমন বাঁধ, গ্রোয়েন, স্পার নির্মাণ করেছে। আগেই উল্লেখ করা হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে প্রায় 50,000 পাহাড়ি শরণার্থী ভারতের আশ্রয় থেকে বাংলাদেশে ফিরে এসেছিল। পরবর্তীকালে জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। এর ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যার একটি সমাধানও পাওয়া গিয়েছিল। সমস্যা সমাধানের জন্যে পাহাড়িদের দেশে প্রত্যাবর্তন জরুরি ছিল। শান্তি চুক্তি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল এবং শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে শান্তি পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। এটা তার সরকারের একটি সাফল্য, সন্দেহ নেই তাতে।
কিন্তু শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটলেও এপ্রিলে 2001 ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশ সীমান্ত অতিক্রম, সীমান্ত সংঘর্ষে 16 জন বিএসএফ ও 3 জন বিডিআর সদস্যের মৃত্যুতে দেশের মাঝে সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছিল। উপরন্তু ভারতীয় সংসদে বিডিআর-এর সদর দফতরে বোমাবর্ষণের হুমকি ও ঊর্ধ্বতন বাংলাদেশি সেনা অধিনায়কদের সম্পর্কে বিরূপ মন্তব্য এবং এ সম্পর্কে বাংলাদেশ সরকারের প্রতিবাদ না করার ঘটনায় শেখ হাসিনার সরকার সমালোচিত হয়েছিলেন। সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ওই সময় বাজপেয়ী-হাসিনা শীর্ষ বৈঠকের একটি সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত ওই শীর্ষ বৈঠকটি আর অনুষ্ঠিত হতে পারেনি। ভারতের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে ওই সময় দুটো বিষয় বেশ আলোচিত হয়েছিল। এর একটি হচ্ছে উপ-আঞ্চলিক জোট গঠনের সিদ্ধান্ত ও দ্বিতীয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের 28 বিপুল বাণিজ্য ঘাটতি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়া বাংলাদেশ সফরের সময়, জানুয়ারি 97, এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হয় যে, ভারত ও বাংলাদেশ 4টি দেশ নিয়ে একটি উপ-আঞ্চলিক জোট গঠন করবে। এই 4টি দেশ হচ্ছে, ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল। উপ-আঞ্চলিক জোটটি তখন উন্নয়নের চতুর্ভুজ বা সাউথ এশিয়ান গ্রোথ কোয়াড্র্যাঙ্গল, সেজিকিউ, নামে পরিচিতি পেয়েছিল। এপ্রিলে 1997, কাঠমান্ডুতে 4 দেশীয়, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, পররাষ্ট্র সচিবদের যে বৈঠকটি অনুষ্ঠিত হয়, তাতে সেজিকিউ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এটাই মোদির শাসনামলে বিবিআইএন, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া ও নেপাল নামে আত্মপ্রকাশ করে। তবে এর কার্যক্রম তেমন একটা চোখে পড়ে না। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের একটি স্পর্শকাতর জায়গা হচ্ছে আন্তঃবাণিজ্য। বাংলাদেশ ভারতে যা রফতানি করে আমদানি করে তার অনেক বেশি। ফলে বাংলাদেশের পক্ষে ঘাটতি বাড়ছেই। পরিসংখ্যান অনুযায়ী শেখ হাসিনার প্রথম দিককার সময়সীমায় 5 বছরে ভারতীয় পণ্য আমদানি বেড়েছিল 3 গুণ। 1994 সালে বাংলাদেশ ভারতে রফতানি করেছিল মাত্র $2 মিলিয়ন পণ্য। 1999 সালে তা এসে দাঁড়িয়েছিল $48 মিলিয়ন। অপরদিকে 1994 সালে ভারত থেকে আমদানি করা হয়েছিল চতুর্থ, $13 মিলিয়ন পণ্য। 1999 সালে আমদানির পরিমাণ এসে দাঁড়ায় 1000 দ্বিতীয়, $28 মিলিয়ন। বর্তমান হিসেবে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। বাণিজ্য ঘাটতির অন্যতম কারণ হচ্ছে ভারতীয় নীতি। সাপটা চুক্তিতে বেশ কয়েকটি পণ্যের ব্যাপারে শুল্ক হ্রাস করার কথা বলা হলেও, ভারত তা মানেনি। বাজপেয়ীর বাংলাদেশ সফরের, জুন 1999, সময় তিনি 25 শ্রেণীতে 109টি বাংলাদেশি পণ্যের শুল্ক ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ভারতকে ওই প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজি করাতে পারেনি। এটা একটি ব্যর্থতা। বাণিজ্য ঘাটতি বেড়ে যাবার কারণে ভারত এটাকে তখন তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়। তারা তখন ট্রানজিট সুবিধা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার দাবি করে। ভারতের যুক্তি, বাংলাদেশ যদি ভারতকে ট্রানজিট সুবিধা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুবিধা দেয়, এ খাতে যা আয় হবে তা দিয়ে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে। ট্রানজিটের ব্যাপারে একটি সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত হয় 11 মার্চ 1997। নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এ সম্পর্কে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা 1996 সালের 29
ডিসেম্বরে ও 1997 সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করলেও তার সরকার দক্ষিণ তালপট্টিতে বাংলাদেশের কর্তৃত্ব নিশ্চিত করতে পারেনি। ভারতের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় দক্ষিণ তালপট্টির কর্তৃত্ব এখন ভারতের। 1978 সালের মার্চে ভারত বাংলাদেশ সীমানায় জেগে ওঠা এই বিশাল এলাকা দাবি করে ও 1981 সালের 9 মে এলাকাটি দখল করে নিয়েছিল। শেখ হাসিনার সময়সীমায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশ সফরে আসেন। এর আগে তার স্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফর করে গিয়েছিলেন। ক্লিনটনের সফর ছিল নিঃসন্দেহে বাংলাদেশের জন্যে একটি বড় পাওয়া। শেখ হাসিনা তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। তিনি একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন। 1997 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনেও তিনি যোগ দেন। শেখ হাসিনার সময়সীমায় বাংলাদেশ 1996 সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে যা ওয়াশিংটনে সমাদৃত হয়। 1998 সালের জুলাই মাসে একটি সমঝোতা স্মারকের পর পিস অ্যাকর্ড ও বাংলাদেশে আসে। কিন্তু পরবর্তীকালে পিস অ্যাকর্ড বাংলাদেশে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়। শেখ হাসিনার সময়সীমায় মার্কিন কোম্পানিগুলোকে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হয়। যদিও তেল, গ্যাস উত্তোলনকারী মার্কিন কোম্পানিগুলোর চাপ এর মুখে বাংলাদেশ গ্যাস রফতানি করতে রাজি হয়নি। সরকার গঠন করার পর 1996 তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের বৈদেশিক নীতির আলোকে বাংলাদেশের জন্যে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। কিন্তু এ ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেননি। বিশেষ করে প্রথমবারের মতো ঢাকায় রাশিয়ার অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা ও দ্বিতীয়ত, চীনের বদলে রাশিয়া থেকে 8টি মিগ-29 যুদ্ধবিমান ক্রয় করা, মোট মূল্য $124 মিলিয়ন। এ দুটো ঘটনায় চীন বাংলাদেশ সম্পর্কের উষ্ণতায় কিছুটা ভাটা পড়ে। বাংলাদেশের বিমানবাহিনী অনেকটা চীনা যুদ্ধবিমান নির্ভর। চীনও মিগ-29 এর চীনা ভার্সন সরবরাহ করতে রাজি হয়েছিল। কিন্তু বাংলাদেশ চীনের বদলে রাশিয়াকে বেছে নিয়েছিল। শেখ হাসিনার সময়সীমায় জাপানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায়। তিনি নিজে জাপান সফর করেন 1997 সালের জুলাই মাসে। ওই সফরে বাংলাদেশ 3টি চুক্তির আওতায় পঞ্চম 25 কোটি টাকার ঋণ লাভ করে। তার সময়সীমায় বেশ কটি জাপানি প্রতিনিধিদলও